Hello student, welcome to new channel of Rice Education, that is Rice Edu Target SSC. এই চ্যানেলে তোমরা এসএসসি রিলেটেড যাবতীয় এক্সাম ওরিয়েন্টেড সমস্ত সাবজেক্ট ওয়াইজ ক্লাস পাবে। রাইসের সমস্ত রিনাউন্ড ফ্যাকাল্টিরা এই প্ল্যাটফর্মে তোমাদের জন্য এক্সক্লুসিভ ক্লাস নিয়ে আসছেন এবং ভবিষ্যতেও নিয়ে আসবেন। এবং এই চ্যানেলটা অতি দ্রুত সাবস্ক্রাইব করে নিও যাতে টাইম টু টাইম ক্লাসের নোটিফিকেশনসগুলো তোমরা পেতে পারো, রাইট? তো আজকে আমরা ইকোনমিক্স রিলেটেড বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলাপ আলোচনা করব। তোমরা সবাই ক্লাসটা খুব মন দিয়ে করো, আশা করি হেল্পফুল হবে। আচ্ছা দেখো, প্রথমেই আমরা যে কোয়েশ্চেনটা বোর্ডে দেখতে পাচ্ছি, আশা করি সবাই দেখতে পাচ্ছ, হুইচ অফ দ্য ফলোয়িং কম্বিনেশন অফ আরবিআই টুল মনিটারি ইনস্ট্রুমেন্ট ইজ কারেক্ট? আরবিআই টুলের মনিটারি ইনস্ট্রুমেন্টের কোন সিকোয়েন্সটা বা কোন পেয়ারটা তোমার মনে হচ্ছে একদমই কারেক্ট? এই প্রশ্নটা CHSL এক্সাম টায়ার 1 2022 শিফট 4-এর প্রশ্ন ছিল। তো মোটামুটি বুঝতেই পারছো আরবিআই ক্রেডিট কন্ট্রোল পলিসির ওপরে এই কোয়েশ্চেনটা। ফার্স্ট অপশন কী আছে দেখো, কোয়ালিটেটিভ, তার সঙ্গে কী আছে ক্যাশ রিজার্ভ রেশিও, যেটাকে আমরা CRR বলি। কোয়ালিটেটিভ অপশন বি আছে কোয়ালিটেটিভ অ্যান্ড মরাল সুয়েশন। সি রয়েছে কোয়ান্টিটেটিভ মার্জিনাল রিকোয়ারমেন্টস, তার সাথে রয়েছে। নেক্সট ডি অপশানে রয়েছে কোয়ালিটেটিভ ওপেন মার্কেট অপারেশন। আচ্ছা প্রথমেই বলি অপশান এ তো হবে না। কেন হবে না? কারণ কোয়ালিটেটিভের মধ্যে ক্যাশ রিজার্ভ রেশিও হয় না, এটা কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোল পলিসি, আরবিআই পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পলিসির মধ্যে পড়ে। অপশান সিও হবে না, কোয়ান্টিটেটিভ মার্জিনাল রিকোয়ারমেন্টস। কোয়ান্টিটেটিভের মধ্যে মার্জিনাল রিকোয়ারমেন্টস পড়ে না, মার্জিনাল রিকোয়ারমেন্টস কোয়ালিটেটিভের একটা ইনস্ট্রুমেন্ট আরবিআই। এবং কোয়ালিটেটিভের মধ্যে রয়েছে অপশান ডিতে ওপেন মার্কেট অপারেশন, এটাও হয় না, কারণ ওএমও বা ওপেন মার্কেট অপারেশন এটা আরবিআই কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোলের একটা মেকানিজম। সুতরাং আনসারটা হবে অপশান বি, দ্যাট ইজ কোয়ালিটেটিভ এবং মরাল সুয়েশন। কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোল যে পলিসিসগুলো আরবিআইয়ের আছে তার মধ্যে আমরা চেঞ্জ ইন মার্জিনাল রিকোয়ারমেন্টস অফ লোন, র্যাশনিং অফ ক্রেডিট, মরাল সুয়েশন, নেক্সট ডাইরেক্ট অ্যাকশন, এগুলোকে পেয়ে থাকি, রাইট? সুতরাং সেই হিসাবে ডেফিনেটলি অপশান বি ইজ পারফেক্টলি কারেক্ট। সুতরাং আনসারটা উইদাউট এনি ফেল অপশান বি হবে। নেক্সট আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে SSC CHSL CGL কোর্সে ভর্তি শুরু হয়েছে। কোর্সটিতে ভর্তি হতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটা, ফর্মটা একটু ফিল আপ করো তোমরা। নেক্সট যে কোয়েশ্চেনটা আবারও যাব, সেই কোয়েশ্চেনটা বলেছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 2, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ কারেক্ট রিগার্ডিং দ্য ব্যাঙ্ক রিজার্ভস? তাহলে কারেক্ট কথাটা তলায় প্রথমে একে আন্ডারলাইন করবে। ব্যাঙ্ক রিজার্ভ সম্পর্কে কোন স্টেটমেন্টটা তোমার মনে হয় কারেক্ট? ফার্স্ট কী আছে দেখো, দিস রিজার্ভস আর কেপ্ট পার্টলি অ্যাজ ক্যাশ অ্যান্ড পার্টলি ইন দ্য ফর্ম অফ ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। এই রিজার্ভ কিছুটা ক্যাশে রাখা হয়, কিছুটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টসে রাখা হয়। সেকেন্ড কী আছে, ক্যাশ রিজার্ভ রেশিও আর ডিপোজিটস হুইচ কমার্শিয়াল ব্যাঙ্ক কিপ উইথ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো বুঝতেই পারছো আমরা জানি আরবিআই নর্ম অনুযায়ী ব্যাঙ্কগুলো ক্যাশে, কাইন্ডে, গোল্ডে, বন্ডে যে কোনো লিকুইড ফর্মে নিজেদের কাছে কিছু অ্যাসেটস রাখে, যেটা পপুলারলি নোন অ্যাজ SLR। তো SLRটা অ্যাকচুয়ালি লিকুইড ফর্মে ব্যাঙ্ক নিজেদের কাছে কিছু অ্যামাউন্ট অফ অ্যাসেটস রাখে। সেই অ্যামাউন্টটা কী হবে সেটা আরবিআই সেন্ট্রাল ডিটারমিন করে, যেটা সমস্ত কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে মেনটেন করতে হয়। আর ক্যাশ রিজার্ভ রেশিও আমরা সবাই জানি, একটা ব্যাংকের কাছে যে পরিমাণ ডিপোজিটস এসে পড়ে তার একটা সার্টেন পার্সেন্টেজ ক্যাশ ফর্মে আরবিআইয়ের কাছে জমা রাখতে হয়। কি পার্সেন্টেজ হবে সেটাও এগেন ডিসাইডেড বাই দ্য আরবিআই। সুতরাং আমি যখন ব্যাংক রিজার্ভসের কথা বলি সেখানে CRRটা ক্যাশ ফর্মে আরবিআইয়ের কাছে চলে যায়, আর SLRটা যে কোনো লিকুইড ফর্ম অফ অ্যাসেটে ব্যাঙ্কগুলো নিজেদের কাছে রাখে আরবিআই নর্ম অনুযায়ী। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডেফিনেটলি বোথ 1 and 2 আর কারেক্ট। সুতরাং আনসারটা সি হবে, রাইট? সুতরাং ব্যাঙ্ক রিজার্ভসের মধ্যে CRR, SLR এই সবগুলোই কিন্তু কাউন্টের মধ্যে পড়ে যাবে। সুতরাং ডেফিনেটলি আনসারটা বোথ 1 and 2। নেক্সট কী আছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলেছে দেখো, অ্যাজ পার দ্য সেন্সাস 2011 হোয়াট ইজ দ্য অ্যানুয়াল গ্রোথ রেট অফ পপুলেশন ইন ইন্ডিয়া ফ্রম 2001 to 2011? আচ্ছা এই প্রশ্নটা একদমই একটা ডেটা ওরিয়েন্টেড প্রশ্ন, তো আনসারটা ডেফিনেটলি 1.64% করবে। এই প্রশ্নটা CHSL এক্সাম টায়ার 1 2022 শিফট 4-এর প্রশ্ন ছিল, রাইট? সুতরাং এই ধরনের প্রশ্নগুলো তো ডেটা জানা থাকলে ডেফিনেটলি আনসার করতে পারবে, আদারওয়াইজ পারবে না। এবং আমরা প্রচুর লাগাতার বেশ কিছুদিন ধরে আমরা কিন্তু এই প্রিভিয়াস ইয়ারে CHSL এর প্রশ্নগুলো সলভ করছি, ও সেখানে ডেমোগ্রাফির ওপরে কিন্তু এবং সেন্সাসের ওপরে যথেষ্ট পরিমাণে প্রশ্ন আমরা দেখেছি। সুতরাং ওই ডেটাগুলো কিন্তু একটু তৈরি করে রাখতে হবে।
নেক্সট যে প্রশ্নটাতে মুভ করব সেটা কি বলেছে দেখো, which among the following steps is most likely to be taken at the time of economic recession? মানে একটা ইকোনমিতে যখন মন্দা চলে তোমার কি মনে হয় কোন পদক্ষেপটা সরকারের নেওয়া উচিত যার ফলে ইকোনমিটা ধীরে ধীরে আউট অফ ডিপ্রেশন মানে ওই রিসেশন বা মন্দা থেকে রিভাইভ করতে শুরু করবে, রিকভার করতে শুরু করবে। তো অপশানস কি আছে দেখো, ফার্স্ট অপশন এ আছে কাট ইন ট্যাক্স রেট, ট্যাক্স রেটটা বা করের হারটাকে কমাও, অ্যাকম্পানিড বাই দ্য ইনক্রিজ ইন ইন্টারেস্ট রেট, ট্যাক্স রেট কমাও কিন্তু লেন্ডিং যে ইন্টারেস্ট রেট যেটা কিনা ব্যাংক চার্জ করে সেটাকে কিন্তু বাড়িয়ে দাও। নেক্সট কি আছে, ইনক্রিজ ইন এক্সপেন্ডিচার অন পাবলিক প্রজেক্টস, ইনক্রিজ ইন ট্যাক্স রেট অ্যাকম্পানিড বাই দ্য রিডাকশন ইন ইন্টারেস্ট রেট, রিডাকশন ইন এক্সপেন্ডিচার অন পাবলিক প্রজেক্টস। আচ্ছা প্রথমে বলি অপশান এ হবে না, কেন হবে না? কাট ইন ট্যাক্স রেটস হলে ডেফিনেটলি আমার তোমার মতো লোকজনের ক্ষেত্রে উপকার, রাইট? কেন উপকার? কারণ আমার হাতে রোজগারপাতি একই আছে, সরকার যদি ট্যাক্সের স্ল্যাবটা কমিয়ে দেয় আমার হাতে স্পেন্ডেবল অ্যামাউন্ট অফ মানি মানে খরচ করার মতো টাকার পরিমাণটা বেড়ে যাবে, তারপরে ডেফিনেটলি আমার অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। তো সেটা তো ভালো অবস্থা, কারণ আমি রিসেশনের মধ্যে যখন যাচ্ছি একটা দেশের মাঝখানে, সুতরাং সেই ক্ষেত্রে আমার যদি হাতে স্পেন্ডেবল অ্যামাউন্ট অফ মানি বাড়ে তাহলে ডেফিনেটলি সেটা ইকোনমির ওয়েলফেয়ার করবে, রাইট? এটা ঠিক আছে, কিন্তু এর সঙ্গে যখন আমরা বলি অ্যাকম্পানিড বাই ইনক্রিজ ইন ইন্টারেস্ট রেট, তার মানে মনে করো ব্যাংক রেট, রেপো রেট, সিআরআর, এসএলআর এগুলো সব বাড়িয়ে দিয়েছে সেন্ট্রাল ব্যাংক এবং লেন্ডিং ইন্টারেস্ট রেটটা ব্যাংকটা তার জন্য বাড়িয়ে দিয়েছে। ব্যাংক যখন লেন্ডিং ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেবে, যারা কিনা ইকোনমির অন্টারপ্রেনার বা প্রডিউসার ক্লাস তারা কিন্তু অত হাই রেট অফ ইন্টারেস্টে ব্যাংকের কাছ থেকে লোন নেবে না। এর ফলে তারা কিন্তু আর কল কারখানা তৈরি করা, এক্সপ্যানশন করা, আমার তোমার মতো লোকজনদের রিক্রুটমেন্ট করা এই জিনিসটা করবে না। সুতরাং এটা তো একটা নেগেটিভ ইম্প্যাক্ট চলে এলো, তাই না? তার মানে এই পোর্শনটুকু পজিটিভ হলেও এই পোর্শনটুকু নেগেটিভ হয়ে গেল, সুতরাং অ্যাজ এ হোল পুরো অপশনসটাকে তুমি কনসিডার করতে পারছো না। নেক্সটটা পরে যাবো, আগে সিটাতে চলে আসি, এটাও হবে না। কি বলেছে দেখো, ইনক্রিজ ইন ট্যাক্স রেট, ইনক্রিজ ইন ট্যাক্স রেট বুঝতেই পারছো একটা ভুলভাল বিষয়, কারণ ইনক্রিজ ইন ট্যাক্স রেট ডিসিশনের সময় যদি করি তো আমার রোজগারপাতিতে আগে যা ট্যাক্স স্ল্যাব ছিল তার তুলনায় ট্যাক্স রেট যদি বেড়ে যায় তাহলে আমার হাতে মানিটারি ক্রাঞ্চ হয়ে যাবে, আমার হাতে লিকুইড অর্থের পরিমাণ অনেক কমে যাবে, যেটা কিন্তু মোটো গ্রহণযোগ্য নয় অন্তত এই সিচুয়েশনের ক্ষেত্রে। আর কি আছে দেখো, রিডাকশন ইন ইন্টারেস্ট রেট। তো রিডাকশন ইন ইন্টারেস্ট রেট হলে ইকোনমিতে মানি ইনজেকশন হবে, আমার তোমার এমপ্লয়মেন্ট বাড়বে, সেটা ঠিক আছে, কিন্তু ইনক্রিজ ইন ট্যাক্স রেটটা তো চলে না। সুতরাং এই অ্যাজ এ হোল পুরো অপশনসটাকে তুমি নালিফাই করছো, এটা করা যাচ্ছে না, রাইট? নেক্সট পরের ডি, এটাও হবে না, রিডাকশন ইন এক্সপেন্ডিচার অন পাবলিক প্রজেক্টস, মানে সরকারের বিভিন্ন প্রকল্পে টাকার পরিমাণ কমিয়ে দাও। মানে তুমি মনে করো যা যা প্রকল্পের মাধ্যমে টাকা পয়সা পেতে সরকার ওয়ান ফাইন মর্নিং বলছে এই সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধা আর পাওয়া যাবে না, সুতরাং তোমার হাতে কিন্তু মানি ইনজেকশন কমে যাবে, তার ফলে কিন্তু ইকোনমিটা কিন্তু আউট অফ রিসেশন বা ডিপ্রেশন থেকে কিন্তু রিকভার করতে পারবে না। সুতরাং আনসারটা হবে অপশান বি, ইনক্রিজ ইন এক্সপেন্ডিচার অন পাবলিক প্রজেক্টস। তাহলে বিভিন্ন সরকারি প্রকল্পে অর্থের পরিমাণ যত সরকার চ্যানেলাইজ করবে ডেফিনেটলি আমার তোমার হাতে স্পেন্ডেবল অ্যামাউন্ট অফ মানি বাড়বে ও ডেফিনেটলি সেটা কিন্তু ইকোনমিতে চেঞ্জ সিস্টেমে ইকোনমিটাকে ওই রিসেশনারি ফেজ থেকে ইকোনমিটা প্রগ্রেসের দিকে কিন্তু নিয়ে যেতে সাহায্য করবে। সুতরাং অপশন বি ইজ আ কারেক্ট আনসার, রাইট? নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং sets of sources of revenue belongs to the union government alone? তাহলে ইউনিয়ন গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের তহবিলে কোন ধরনের সোর্সেস অফ ট্যাক্স এক্সক্লুসিভলি থাকে, মানে যেটার সঙ্গে স্টেট গভর্নমেন্টের কোনো সম্পর্কই নেই, সেটা কালেক্ট করার ক্ষেত্রে, সেটা ইম্পোজ করার ক্ষেত্রে, সেটা নিজের কাছে রাখার ক্ষেত্রে স্টেট গভর্নমেন্টের কোনো পার্টিসিপেশনের জায়গায় নেই, যেটা এক্সক্লুসিভলি ইম্পোজড বাই দ্য সেন্ট্রাল, কালেক্টেড অ্যান্ড রিটেইনড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। তো এক্ষেত্রে আনসারটা উইদাউট এনি ফেল কাস্টম ডিউটিজ অ্যান্ড কর্পোরেশন ট্যাক্স হবে। এ নিয়ে প্রচুর ক্লাস তোমাদের এই প্ল্যাটফর্মে আমি নিয়েছি, বলেছি। সুতরাং কাস্টম ডিউটি এবং কর্পোরেশন ট্যাক্স এটা ইউনিয়ন লিস্ট 1-এর মধ্যে আছে এবং ডেফিনেটলি এটা সেন্ট্রালের এরিয়া, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট এগুলোকে ইম্পোজ করে, কালেক্ট করে এবং রেভিনিউটা নিজের কাছে রিটেন করে। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, which one of the following is responsible for the preparation and presentation of union budget to the parliament? তাহলে ইউনিয়ন বাজেটটা প্রিপারেশন এবং প্রেজেন্টেশনের জন্য কোন ডিপার্টমেন্টটা তোমার মনে হয় সেই দায়ভারটা বহন করে বা কোন ডিপার্টমেন্ট এর জন্য এই দায়িত্বটা নিয়ে থাকে? সুতরাং এটার আনসারটা কিন্তু ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স হবে। সুতরাং আনসারটা উইদাউট এনি ফেল বি করবে সবাই। পরেরটা কি আছে দেখো, which one of the following forms the largest share of deficit in government of India's budget? ইন্ডিয়ার বাজেটে
কোন ধরনের ডেফিসিটের পরিমাণটা তোমার মনে হয় সবচেয়ে বেশি, যার শেয়ারটা সবচেয়ে হাই? এটার আনসারটা উইদাউট এনি ফেল ফিসকাল ডেফিসিট হবে। কেন হবে সেটা বলছি। আমরা ফিসকাল ডেফিসিটের ডেফিনেশন জানি, বাজেট ডেফিসিট প্লাস লোনস অ্যান্ড অ্যাডভান্সেস, রাইট? তার মানে বাজেট ডেফিসিটের সঙ্গে লোনস অ্যান্ড অ্যাডভান্সেস অ্যাড করে দিলে যে ডেফিসিটটা তৈরি হয় তাকে বলা হয় ফিসকাল ডেফিসিট। প্রাইমারি ডেফিসিটের ডেফিনেশন হলো ফিসকাল ডেফিসিট মাইনাস ইন্টারেস্ট পেমেন্ট এবং রেভিনিউ ডেফিসিটের ডেফিনেশনস হলো রেভিনিউ এক্সপেন্ডিচার মাইনাস রেভিনিউ রিসিপ্টস, রাইট? আর বাজেট ডেফিসিট অ্যাকচুয়ালি টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল রিসিপ্টস। তার মানে এগুলো হচ্ছে এদের ফর্মুলা। এই ফর্মুলাগুলোর মধ্যে প্রথমে বলি, ইন্ডিয়ার ক্ষেত্রে বাজেট ডেফিসিটের আলাদা করে কোনো ডেটা তুমি পাবে না, কারণ ইন্ডিয়াতে যে বাজেটটা পেশ করা হয় সেটা হচ্ছে ব্যালেন্সড বাজেট। ইন্ডিয়াতে যে বাজেটটা পেশ করা হয় সেটা হচ্ছে ব্যালেন্সড বাজেট। 1997-98 থেকে প্রফেসর সুখময় চক্রবর্তীর রেকমেন্ডেশনে ইন্ডিয়াতে যে বাজেটটা পেশ করা হয় দ্যাট ইজ ব্যালেন্সড বাজেট। ব্যালেন্সড বাজেট হলে কি হবে? টোটাল এক্সপেন্ডিচার ইকুয়ালস টু টোটাল রিসিপ্টস হবে। সো দ্যার ইজ নো স্কোপ ফর arriving any sort of deficit out of this data। সুতরাং বুঝতেই পারছো এখানে টোটাল এক্সপেন্ডিচার ইকুয়ালস টু টোটাল রিসিপ্টসের সঙ্গে সমান, সুতরাং এটা কিন্তু ব্যালেন্সড বাজেট। তো সেই জায়গা থেকে এই ডেটা তুমি পাবে না। তো ডেটা পাওয়ার মধ্যে কোনগুলো আছে? এই তিনটে রয়েছে। এই তিনটের মধ্যে যদি তোমাকে বলা হয় সবচেয়ে লার্জেস্ট কোনটা, সেটাকে বলা হয় ফিসকাল ডেফিসিট। কেন বলছি দেখো, রেভিনিউ ডেফিসিট সেন্ট্রালের যে বাজেট তার একটা পার্টকে নিয়ে ডিল করে। সেন্ট্রালের বাজেটকে যদি আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, ওয়ান ইজ রেভিনিউ বাজেট, অ্যানাদার ইজ ক্যাপিটাল বাজেট। রেভিনিউ বাজেটের আবার দুটো পার্ট, রেভিনিউ রিসিপ্টস অ্যান্ড রেভিনিউ এক্সপেন্ডিচার। তার মানে রেভিনিউ এক্সপেন্ডিচার থেকে রেভিনিউ রিসিপ্টস বাদ দিলে যেটা পড়ে থাকে এটাকে রেভিনিউ ডেফিসিট বলে থাকে। রেভিনিউ রিসিপ্টসের মধ্যে কী কী থাকে? রেভিনিউ রিসিপ্টসের মানে মধ্যে হচ্ছে ট্যাক্স, নন ট্যাক্স থেকে সরকারের যত আর্নিং হয় সেইটা থাকে। আর রেভিনিউ এক্সপেন্ডিচার মানে হচ্ছে স্যালারি, পেনশন, সাবসিডি, এগুলোর জন্য সরকার যে খরচ করে থাকে সেটাকে রেভিনিউ এক্সপেন্ডিচার বলা হয়। তো রেভিনিউ এক্সপেন্ডিচার থেকে যদি রেভিনিউ রিসিপ্টসটা বাদ দিই তাহলে যে ডেটা পাবো সেটাকে রেভিনিউ ডেফিসিট বলা হয়। এবং বলাই বাহুল্য, যেহেতু এটা অ্যাজ একটা পার্টিকুলার পার্ট অফ দ্য ইউনিয়ন বাজেট, এটার ভলিউমটা কখনোই খুব বেশি হয় না। রাদার রেভিনিউ ডেফিসিট যদি কোনো কান্ট্রি নীল রাখতে পারে সেটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। তার মানে এমনটা যেন না হয় আমার ট্যাক্স, নন ট্যাক্স থেকে যে পরিমাণ টাকা আসছে আমার সরকারি কর্মচারীদের স্যালারি, পেনশন, সাবসিডি এগুলো দিতে তার চেয়ে বেশি খরচ হচ্ছে, তো সেটা কিন্তু গ্রহণযোগ্য খুব একটা নয়, রাইট? তো সেই জায়গা থেকে আমরা চাইবো যে রেভিনিউ ডেফিসিটটা যত মিনিমাম হয় তত ভালো হয়, রাইট? তো ফিসকাল ডেফিসিট অ্যাকচুয়ালি কি? ফিসকাল ডেফিসিট যদি ইন্ডিয়ার কনটেক্সটে ভাবি, ফর্মুলা যদি এটা হয়ে থাকে ইউনিফর্ম ফর্মুলা, তো ইন্ডিয়াতে কিন্তু বাজেট ডেফিসিটটা হচ্ছে 0, রাইট? সুতরাং পুরো ফিসকাল ডেফিসিটটা অ্যাকচুয়ালি কি বোঝায়? পুরো ফিসকাল ডেফিসিটটা অ্যাকচুয়ালি তোমাকে বোঝাচ্ছে সমস্ত লোনস অ্যান্ড অ্যাডভান্স যা নেওয়া হচ্ছে সেই বিষয়টাকে বোঝাচ্ছে। সুতরাং লোনস অ্যান্ড অ্যাডভান্সের যে পরিমাণ সেটা ডেফিনেটলি ইন্ডিয়াতে উইদাউট এনি ফেল যথেষ্ট পরিমাণেরই হাই, কারণ ইন্ডিয়া ওয়ার্ল্ডের লার্জেস্ট পপুলাস কান্ট্রি। অন্তত খাদ্য, বস্ত্র, বাসস্থানের বন্দোবস্ত করতে গেলে সরকারের যা খরচ হয় সেটা কিন্তু কোনোভাবেই সরকারের আর্নিং থেকে বা ট্যাক্স, নন ট্যাক্স থেকে তো আসেই না, বুঝতে পেরেছো? সুতরাং দেয়ার ইজ আ হিউজ অ্যামাউন্ট অফ ডেফিসিট। তো সেটাকে কিন্তু আমরা লোনস অ্যান্ড অ্যাডভান্সের মাধ্যমে ডেপিক্ট করে থাকি। তো ফিসকাল ডেফিসিট ইজ অল অ্যাবাউট রিগার্ডিং লোনস অ্যান্ড অ্যাডভান্স, যেটা কিন্তু যথেষ্ট বড় পরিমাণ, একটু লার্জ অ্যামাউন্ট, রাইট? আর প্রাইমারি ডেফিসিটটা কেন হলো না? কারণ প্রাইমারি ডেফিসিটটা হচ্ছে ফিসকাল ডেফিসিট থেকে ইন্টারেস্ট পেমেন্টটা বাদ দিতে। তার মানে ডেফিনেটলি ফিসকাল ডেফিসিটের চেয়ে প্রাইমারি ডেফিসিট উইদাউট এনি ফেল অলওয়েজ স্মলার হবে। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রাইমারি ডেফিসিটটা তো আনসার হবেই না। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডেফিনেটলি আনসার করবে ফিসকাল ডেফিসিট। তার মানে প্রাইমারি ডেফিসিট বোঝায় সরকার কী পরিমাণ ধার বাকি করেছে এবং তার জন্য কী পরিমাণ ইন্টারেস্ট পে করে সেটাকে মেট আপ করতে হবে, এই পুরোটা হচ্ছে ফিসকাল ডেফিসিট। মনে করো আমি 300 কোটি টাকা ধার করেছি, আমাকে আরও 50 কোটি
কোটি টাকা ইন্টারেস্ট দিতে হচ্ছে, 350 কোটি টাকা যদি অ্যামাউন্টটা বলি তাহলে সেটাকে বলবো ফিসকাল ডেফিসিট। কিন্তু সেখান থেকে যদি আমি 50 কোটি টাকা যেটা আমাকে ইন্টারেস্ট দিতে হচ্ছে সেটাকে বাদ দিয়ে দাও, তাহলে অ্যাকচুয়ালি আমি প্রিন্সিপাল অ্যামাউন্ট অফ বরোয়িংটা পাবো। এই প্রিন্সিপাল অ্যামাউন্ট অফ বরোয়িংটাকে প্রাইমারি ডেফিসিট বলা হয়, এবং সেটা উইদাউট এনি ফেল প্রাইমারি ডেফিসিটটা ফিসকাল ডেফিসিটের চেয়ে কিন্তু ছোট হয়, রাইট? সুতরাং তোমাকে যেহেতু বলেছে প্রশ্নটা লার্জেস্ট শেয়ার, তো আনসারটা উইদাউট এনি ফেল ফিসকাল ডেফিসিটই করবে। আচ্ছা, এরপরে আমরা নেক্সট কোয়েশ্চেনে মুভ করবো। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, উইথ রেফারেন্স টু দ্য ইউনিয়ন বাজেট হুইচ অফ দ্য ফলোইং ইজ অর আর কভার্ড আন্ডার নন প্ল্যান এক্সপেন্ডিচার। নন প্ল্যান এক্সপেন্ডিচারের মধ্যে কোন বিষয়গুলো পড়ে? তো আমরা সবাই জানি নন প্ল্যান এক্সপেন্ডিচার সেই এক্সপেন্ডিচার যে এক্সপেন্ডিচার থ্রু দিয়ে গভর্নমেন্টের কোনো অ্যাসেট ক্রিয়েট হয় না, তার মানে নন প্ল্যান এক্সপেন্ডিচার ডাজ নট ক্রিয়েট এনি অ্যাসেটস। তো এবার কী কী অপশানস আছে দেখো, ডিফেন্স এক্সপেন্ডিচার, ইন্টারেস্ট পেমেন্ট, স্যালারি অ্যান্ড পেনশন, সাবসিডিজ। খুব ভালো করে খেয়াল করে যদি দেখো তাহলে দেখবে যে এগুলো কোনোটা থেকে গভর্নমেন্টের কিন্তু অ্যাসেট তৈরি হচ্ছে না। মনে করো ফর এক্সাম্পল আমি ধরলাম স্যালারিজ অ্যান্ড পেনশন, সরকারি কর্মচারীদের যে স্যালারি বা পেনশন দেওয়া হচ্ছে সেটা কি সে কোনো অ্যাসেট তৈরি করার কাজে সরকারকে দিয়ে দেবে কি? মানে তুমি যদি একটা গভর্নমেন্ট অফিসিয়াল হও, তুমি যদি ইনকাম ট্যাক্সের পার্টিকুলার স্ল্যাবে পড়ো, তো ইনকাম ট্যাক্স পে করার পর যে অ্যামাউন্টটা মানিতে থাকবে সেটা তোমার নিজের সেলফ কনজামশন এবং সেলফ সেভ করার জন্য তুমি ব্যবহার করবে, সেটা তুমি কখনোই সরকারকে তুলে দিয়ে বলবে না যে রাস্তা, পথ, ঘাট, হসপিটাল, নার্সিংহোম বানান, রাইট? সুতরাং এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো ডাইরেক্টলি অ্যাসেট ক্রিয়েট কখনোই করতে পারে না। সুতরাং এটা কিন্তু কোনোভাবেই প্রোডাক্টিভ অ্যাসেট ক্রিয়েট করে না। একই রকম লজিকে তুমি সাবসিডিজের কথাও বলতে পারো। ইন্টারেস্ট পেমেন্ট গভর্নমেন্ট যে বড় করেছে, মনে করো গভর্নমেন্ট ইন্দিরা বিকাশ পত্র, কিষাণ বিকাশ পত্র, ন্যাশনাল সেভিং সার্টিফিকেটস এগুলো ইস্যু করে মার্কেট থেকে টাকা ধার নিয়েছে, ও তার জন্য আমার তোমার মতো লোকজন ইন্টারেস্ট পাচ্ছি, তো সেটা তো আমার নিজের পার্সোনাল ইনকামের মধ্যে চলে আসছে, রাইট? সুতরাং সেটা দিয়ে আমি কখনোই বলবো না সরকারকে যে এটা দিয়ে আপনি রাস্তা, পথঘাট বানান, সেটা তো দেবো না। সুতরাং এটা কিন্তু ডাইরেক্টলি অ্যাসেট ক্রিয়েট করবে না। ডিফেন্স এক্সপেন্ডিচারও তুমি সিমিলার লজিকে বলতে পারো যে ডিফেন্সে যারা পার্সোনাল আছে, প্রফেশনাল আছে, তাদেরকে আমরা যা কিছু স্যালারি, পেনশন দিচ্ছি, তো এই যে এক্সপেন্ডিচারটা আমি বলছি, এই এক্সপেন্ডিচারটা ডেফিনেটলি একটা রেকারিং ইন নেচারের এক্সপেন্ডিচার, ও এটা দিয়ে কিন্তু কোনো অ্যাসেট ক্রিয়েট হয় না। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আনসারটা অল অফ দ্য অ্যাবাভ করবে। কিন্তু আমি যদি বলতাম এক্সপেন্ডিচার অন ইরিগেশন প্রজেক্ট, এক্সপেন্ডিচার অন পাওয়ার জেনারেশন প্রজেক্ট, এক্সপেন্ডিচার অন এগ্রিকালচার, তাহলে এগুলো কিন্তু ইকোনমিতে অ্যাসেট ক্রিয়েট করে, ঠিক আছে? সুতরাং সেই জায়গা থেকে মূলত যেগুলো আমাদের দেশের ক্যাপিটাল এক্সপেন্ডিচার সেগুলোই অ্যাসেট ক্রিয়েট করে থাকে। সেই জন্য আমরা দেখবে বাজেটে ক্যাপেক্স কথাটা খুব ব্যবহার করি, মানে এক্সপেন্ডিচার অন ক্যাপিটাল আইটেমস, রাইট? সুতরাং এই ধরনের এক্সপেন্ডিচার একটা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, কারণ দেশটা টোটাল প্রোডাক্টিভিটি বা উৎপাদিকা শক্তি বাড়াতে কিন্তু সাহায্য করে। কিন্তু আমি যদি বলি যে সরকারি কর্মচারীদের যা স্যালারি আছে আরও বেশি ডিয়ারনেস অ্যালাওয়েন্স বাড়িয়ে দিলাম, সেটা কিন্তু সরকারের এক প্রকার ইউজলেস এক্সপেন্ডিচার, কারণ সেটা দিয়ে কোনো অ্যাসেট ক্রিয়েট হচ্ছে না, রাইট? সুতরাং আমি বাজেটের রেসপেক্টে সবসময় বলবো ক্যাপেক্সের ওপরে জোর দেওয়াটা অনেক বেশি দরকার, কারণ সেটা অ্যাসেটস ক্রিয়েট করে ইকোনমিতে। এরপরে কি আছে দেখো, এরপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ডিগ্রেসিভ ট্যাক্স মিনস। ডিগ্রেসিভ ট্যাক্স বলতে কি বোঝায়? আমরা মোটামুটি ট্যাক্সের স্ট্রাকচারে প্রগ্রেসিভ, রিগ্রেসিভ, প্রপোর্শনাল এই কথাগুলো পড়েছি। তো এখানে যেটা বলেছে ডিগ্রেসিভ, ডিগ্রেসিভ বিষয়টা কি? ডিগ্রেসিভ আনসার হবে এ মিক্সচার অফ প্রগ্রেসিভ ট্যাক্সেস এবং তার সঙ্গে প্রপোর্শনাল ট্যাক্সেস, রাইট? সুতরাং আনসারটা উইদাউট এনি ফেল এ হবে। তার মানে আমি যখনই বলছি যে ডিগ্রেসিভ ট্যাক্স, সেটা দুটো ট্যাক্সের কম্বিনেশন। দুটো ট্যাক্সের কী কম্বিনেশন? একটা হচ্ছে প্রপোর্শনাল ট্যাক্স, যেটাকে আমরা বলি সমানুপাতিক কর ব্যবস্থা, আর একটা হচ্ছে প্রগ্রেসিভ ট্যাক্স, যেটাকে বলা হয় প্রগতিমূলক কর ব্যবস্থা। তো এগুলো কি? এগুলো যদি খুব সহজ চট করে একটু বলি তাহলে সেটা, যদি আমি প্রথমে বলি প্রগ্রেসিভ ট্যাক্স, প্রগ্রেসিভ ট্যাক্স মানে কি? ট্যাক্স বেস বাড়ার সঙ্গে সঙ্গে যদি ট্যাক্স রেট ক্রমাগত বাড়তে থাকে তখন সেটাকে বলা হয় প্রগ্রেসিভ ট্যাক্সেস, রাইট? তাহলে আমি যদি একটা ছোট্ট চার্ট হিসাবে দেখাই, মনে করো এখানে লিখলাম ট্যাক্স বেস, এখানে লিখছি ট্যাক্স রেট, আর এখানে লিখছি ট্যাক্স রেভিনিউ, রাইট? তো আমি যদি বলি ট্যাক্স বেস 10,000 টাকা এবং ট্যাক্স রেট হচ্ছে 10%, তাহলে ট্যাক্স রেভিনিউ গভর্নমেন্টের কত কালেক্টেড হবে? 1,000। এটা মনে করো একটা প্রাইমারি সিচুয়েশন, রাইট? এবার যদি তোমার ট্যাক্স বেস বেড়ে গিয়ে 20,000 টাকা হয়ে যায় এবং ট্যাক্স রেট তো তোমার বেড়ে গিয়ে 12% হয়ে গেল, তাহলে গভর্নমেন্টের ট্যাক্স কালেকশন হয়ে যাচ্ছে 2,400 টাকা। তার মানে ট্যাক্স বেস বাড়ার সঙ্গে সঙ্গে ট্যাক্স রেট বাড়ছে। ইট ইজ নোন অ্যাজ প্রগ্রেসিভ
ট্যাক্স স্ট্রাকচার, প্রগতিমূলক কর ব্যবস্থা। ইন্ডিয়াতে যত ডিরেক্ট ট্যাক্স সেটা এই প্ল্যাটফর্ম প্রাইমারিলি নিয়ে থাকে। তার মানে ট্যাক্স বেস বাড়ছে, ট্যাক্স রেটও বাড়ছে, তোমার ইনকামের স্ল্যাব বাড়ছে, ট্যাক্স রেটও বাড়ছে। এছাড়া আর কীরকম সিস্টেম হয়, মনে করে এক্সাম্পলটাকে ধরেই বলছি যে ট্যাক্স বেস যদি 20,000 টাকা হয় এবং ট্যাক্স রেট যদি তোমার কমে যায়, তার মানে এটা 20,000 হয়েছে কিন্তু ট্যাক্স রেট কমেছে, তাহলে গভর্নমেন্টের ট্যাক্সের কালেকশনও কিন্তু কমে যাচ্ছে। দেখো, তাহলে এটাকে বলা হয় রিগ্রেসিভ ট্যাক্স স্ট্রাকচার বা অধোগতিশীল কর ব্যবস্থা। মূলত ইনডিরেক্ট ট্যাক্সগুলো এই প্ল্যাটফর্মে যায়। আর একটা হতে পারে যে মনে করো ট্যাক্স বেস তোমার বেড়েছে কিন্তু ট্যাক্স রেটটা তোমার ইনট্যাক্টই আছে, মানে মনে করো আমার এক্সাম্পল অনুযায়ী 10% ছিল, 10%এই কনস্ট্যান্ট আছে, রাইট? সুতরাং গভর্নমেন্টের ট্যাক্সের কালেকশন কত হবে? 2,000 টাকা। তার মানে এটাকে আমরা কি বলবো? এটাকে বলা হয় প্রপোর্শনাল ট্যাক্স স্ট্রাকচার, প্রপোর্শনাল ট্যাক্স স্ট্রাকচার বা সমানুপাতিক কর ব্যবস্থা। মূলত ইন্ডিয়াতে যত ইনডিরেক্ট ট্যাক্স আছে সেই ইনডিরেক্ট ট্যাক্সগুলো হয় তারা রিগ্রেসিভ ট্যাক্স স্ট্রাকচার ফলো করে বা এক্সট্রিম জায়গায় গিয়ে তারা প্রপোর্শনাল করতে পারে, কিন্তু কখনোই প্রগ্রেসিভ করে না। আর যত ডিরেক্ট ট্যাক্স আছে সেটা প্রগ্রেসিভ ট্যাক্স স্ট্রাকচার ফলো করে। এবার তোমাকে কিন্তু এইগুলোর মধ্যে থেকে প্রশ্ন করেনি, তোমাকে বলেছে যে ডিগ্রেসিভ ট্যাক্স এটা কিসের স্ট্রাকচারগুলোর কম্বিনেশন বোঝায়। তো সেক্ষেত্রে কম্বিনেশনটা বলবে প্রপোর্শনাল অ্যান্ড প্রগ্রেসিভ। খুব সহজ করে বলি, ডিগ্রেসিভ ট্যাক্স আমাদের ইন্ডিয়াতে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে ভীষণভাবে আমরা ব্যবহার করি, মানে তোমার ইনকাম স্ল্যাব যত বাড়ছে তো ট্যাক্স রেট তোমার বাড়ছে প্রথমের দিকে, তাহলে এটাকে আমরা বলবো প্রগ্রেসিভ ট্যাক্স স্ট্রাকচার। কিন্তু আমরা সবাই জানি রাইট নাও সিচুয়েশনে আমাদের ইনকাম ট্যাক্সের হায়ার স্ল্যাব হলো 30%, তার মানে এর ওপরে কিন্তু আর ট্যাক্স রেটটা আমি বাড়াচ্ছি না, তার মানে 30%-এ এসে ট্যাক্স স্ল্যাবটাকে আমি কনস্ট্যান্ট করে দিলাম। তার মানে যতই ট্যাক্স বেস বাড়ুক না কেন এরপরে তোমার ট্যাক্স রেটটা কিন্তু আর বাড়ছে না। তার মানে প্রথমে যত তোমার ইনকাম বাড়ছিল ট্যাক্স রেটও বাড়ছিল, প্রগ্রেসিভ ট্যাক্স স্ট্রাকচার ছিল। তারপরে যখন তোমার ইনকাম আরও বাড়ছে কিন্তু 30% স্ল্যাবের পর কিন্তু আর ট্যাক্সের স্ল্যাব বাড়ছে না, এটা কিন্তু তখন কোন নেচারটা নিয়ে নিল? প্রপোর্শনাল নেচারটা নিয়ে নিল। তো কেন এটা করা হচ্ছে তার একটাই কারণ, আমি যদি তার সঙ্গে পাল্লা দিয়ে সমানে ট্যাক্স রেটটা বাড়াতে থাকি তাহলে কিন্তু লোকজন আর ট্যাক্স দেবে না, উল্টে কর ফাঁকি দেওয়ার প্রবণতা বাড়বে, ট্যাক্স ইভেশনের বিষয়টা বেড়ে যাবে। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি ওটাকে প্রপোর্শনাল স্ট্রাকচারে নিয়ে চলে যাব। তো ইট ইজ আ কম্বিনেশন অফ প্রোগ্রেসিভ অ্যান্ড প্রপোর্শনাল ট্যাক্স স্ট্রাকচার। সুতরাং এটাকে আমরা এক কথায় কি বলি? এটাকে বলা হয় ডিগ্রেসিভ ট্যাক্স স্ট্রাকচার। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং রিলেশনশিপ ইন্ডিকেটস বাই দ্য লাফার কার্ভ। তো তোমাদের একটা কথা বললাম আমি যে একটা লেভেলের পরে গিয়ে ট্যাক্স রেট কিন্তু আর বাড়ানোটা ঠিক না। কেন ঠিক না? কেন ইন্ডিয়াতে আমি 30%-এর পরে 40%, 50%, 60% ট্যাক্স স্ল্যাব করি না? এটার ব্যাকগ্রাউন্ডে যে ইকোনমিক লজিকটা আছে সেটাই লাফার কার্ভের থ্রু দিয়ে দেখানো হয়, সেই জন্য এই কোয়েশ্চেনটা আমি এর পরে রেখেছি। এবং এক্ষেত্রে কিন্তু আনসারটা কি হবে, কি বলেছে দেখো, রিলেশনশিপ বিটুইন দ্য মানি সাপ্লাই অ্যান্ড দ্য প্রাইস লেভেল, এটা তো কোনোভাবেই হবে না। দ্যাট অ্যাবাভ আ সার্টেন ট্যাক্স রেট, একটা নির্দিষ্ট ট্যাক্স রেটের পর অ্যান ইনক্রিজ ইন রেট, ইনক্রিজ যদি করি রেটের, কজেস রিডাকশন ইন ট্যাক্স রেভিনিউ। একদম এটাই রাইট আনসার। সি বা ডি অপশানটা হচ্ছে না। কেন হচ্ছে না? যদি তুমি পিকচারটা একটু ভালো করে বুঝে নাও তাহলে আর বুঝতে কোনো অসুবিধা থাকবে না। মনে করো এখানে যদি আমি দিয়ে থাকি ট্যাক্স রেভিনিউ আর এখানে যদি দিয়ে থাকি আমি ট্যাক্স রেট, তাহলে আমরা এইরকম একটা ইনভার্টেড ইউ শেপড কার্ভ পাবো। এটা স্যার আর্থার লাফার প্রথম আবিষ্কার করেন এবং তার নাম অনুযায়ী এটাকে লাফার কার্ভ বলা হচ্ছে। মনে করো আমি যত ট্যাক্স রেট বাড়াচ্ছি প্রাথমিকভাবে তত আমার ট্যাক্সের রেভিনিউ বাড়ছে, কারণ আমি হরাইজন্টাল অ্যাক্সিসে ট্যাক্স রেট নিয়েছি, ভার্টিক্যাল অ্যাক্সিসে ট্যাক্স রেভিনিউ নিয়েছি। তো যত আমি স্ল্যাব বাড়াচ্ছি 5%, 10%, 12%, 20%, যত ট্যাক্স রেট বাড়াচ্ছি তত ডেফিনেটলি ট্যাক্সের রেভিনিউ কালেকশন বাড়ছে। কিন্তু বাড়াবার একটা ঊর্ধ্বসীমা আছে। মনে করো আমার গ্রাফ অনুযায়ী 30টা হচ্ছে সেই অপটিমাম ট্যাক্স রেট, যেটার করসপন্ডেন্সে থাকা ট্যাক্স রেভিনিউটা হচ্ছে ম্যাক্সিমাম, যেটা করসপন্ডেন্সে থাকা ট্যাক্স রেভিনিউটা হচ্ছে ম্যাক্সিমাম। এরপর যদি কোনোভাবে আমি ট্যাক্স রেট আরেকটু বাড়াই, মনে করো আমি এইটা ট্যাক্স রেট করলাম, এরপরে যদি কোনোভাবে আমি ট্যাক্স রেট একটু বাড়াই, মনে করো নতুন ট্যাক্স রেটটা হলো এটা,
যদি ট্যাক্স রেট বাড়ায় তাহলে আমি দেখছি যে ট্যাক্স রেভিনিউ আর বাড়ছে না, উল্টে কমে যাচ্ছে। কেন? তার কারণ হচ্ছে তোমার ইনকামের মধ্যে যদি আমি অনেকটা বেশি পরিমাণ ট্যাক্স তোমার কাছে নিতে শুরু করি, মনে করো তোমার 60,000 টাকা রোজগারে, আমি যদি তোমাকে বলি তোমার 40,000 টাকা ট্যাক্স দিতে হবে, তাহলে ডেফিনেটলি হয় তুমি জবটা কুইট করবে, নয়তো তুমি ট্যাক্স ইভেশন করার কথা ভাববে, বা তার মানে কীভাবে তুমি ট্যাক্সটাকে ফাঁকি দিতে পারো সেই বিষয়ের ওপরে তোমার মনোযোগ বাড়বে। তো সেটা কিন্তু কোনোভাবে ডিজায়ারেবল নয়। সুতরাং সরকার তার রেভিনিউ বাস্কেটের দিকে তাকিয়ে নিজের মনের মতো করে ট্যাক্সের স্ল্যাব ক্রমাগত বাড়াতে পারে না। দেয়ার শুড বি আ সার্টেন লিমিট। এবার এই সার্টেন লিমিটটা কোন কান্ট্রিতে 30% হবে, কোন কান্ট্রিতে 40% হবে, কোন কান্ট্রিতে সেটা 10% হবে, সেটা ডিপেন্ডিং আপন দ্য ফিচার্স অফ দ্যাট পার্টিকুলার কান্ট্রি, তার উপর ডিপেন্ড করে যাবে, রাইট? তো ইন্ডিয়াতে ক্ষেত্রে আমি টি স্টারটাকে বলতে পারি 30%, যেটা হাইয়েস্ট ট্যাক্স স্ল্যাব, যার করসপন্ডিংয়ে থাকা ট্যাক্স রেভিনিউটা ম্যাক্সিমাম হয়। এরপর যত তুমি ট্যাক্স রেট বাড়াবে ট্যাক্স রেভিনিউ আর বাড়ে না, উল্টে কমে, রাইট? সুতরাং এই বিষয়টা স্যার আর্থার লাফার প্রথমে আবিষ্কার করে, তো তার নাম অনুযায়ী এটাকে লাফার কার্ভ বলা হয়। তো সেই জন্য আনসারটা দেখো, দ্যাট অ্যাবাভ আ সার্টেন ট্যাক্স রেট, তার মানে টি স্টারের ওপরে যদি ট্যাক্স রেট করে দিই, অ্যান্ড ইনক্রিজ ইন ট্যাক্স রেট কজেস রিডাকশন ইন ট্যাক্স রেভিনিউ, মানে এরপরে যত ট্যাক্স রেট বাড়াবো ট্যাক্স রেভিনিউ আর বাড়ছে না, উল্টে কী হচ্ছে, কমছে। সুতরাং আনসারটা উইদাউট এনি ফেল বি হবে, রাইট? সুতরাং এই লাফার কার্ভ কোনো ইউনিক রিলেশনশিপ দেখায় না, এটা একটা বাইমোডাল রিলেশনশিপ, মানে আপ টু টি স্টার যখন আমরা দেখেছি তখন দেখছি আমরা যত ট্যাক্স রেট বাড়ছে ট্যাক্স রেভিনিউও বাড়ছে, দ্যার ইজ আ পজিটিভ অ্যাসোসিয়েশন বিটুইন দেম। কিন্তু যখন আমি টি স্টারের পরবর্তী অংশে দেখছি যত ট্যাক্স রেট বাড়ছে ট্যাক্স রেভিনিউ কমছে, তো দেয়ার ইজ আ নেগেটিভ অ্যাসোসিয়েশন বিটুইন ট্যাক্স রেট অ্যান্ড ট্যাক্স রেভিনিউ, বাইমোডাল রিলেশনশিপ দেখাচ্ছে, রাইট? সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে অবভিয়াসলি অপশানটা বি করবে। সি কেন হলো না দেখো, এ পজিটিভ রিলেশনশিপ বিটুইন ট্যাক্স রেভিনিউ অ্যান্ড পাবলিক এক্সপেন্ডিচার, একদমই না, এখানে ভ্যারিয়েবলসটা ঠিক নেই। আর কি আছে, এ নেগেটিভ রিলেশনশিপ বিটুইন হাই রেটস অফ ইনকাম ট্যাক্স অ্যান্ড পিপল ইন ট্যাক্স নেট। তো এটা তো ওই ইনকাম ট্যাক্সের সঙ্গে রিলেশনশিপটা এখানে দেখাচ্ছে না, এখানে ট্যাক্স রেটের সঙ্গে ট্যাক্স রেভিনিউ দেখাচ্ছে, রাইট? সুতরাং সেই জায়গা থেকে এই অপশানসগুলো কোনোভাবে হবে না, তো আনসারটা উইদাউট এনি ফেল বি হবে। পরের প্রশ্ন কি বলেছে দেখো, পরের কোয়েশ্চেন বলেছে যে এ রিগ্রেসিভ ট্যাক্স ইজ, রিগ্রেসিভ ট্যাক্স তোমার কী ধরনের ট্যাক্স বলে মনে হয়? তো রিগ্রেসিভ ট্যাক্স কী ধরনের ট্যাক্স বলে মনে হয়? তো এই প্রশ্নটা আনসার করার আগে আমরা একটু ব্যাপারটা যেটা আগে স্লাইডে দেখলাম, যে আগের স্লাইডে দেখলাম যে রিগ্রেসিভ ট্যাক্স রেট মানে কি, ট্যাক্স বেস যত বাড়ছে ট্যাক্স রেট কমছে, রাইট? মূলত ইনডিরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে আমরা এই ট্যাক্স স্ট্রাকচারটা ফলো করে থাকি। এবার এটা কাদের জন্য তুমি এই ট্যাক্স রেটটাকে তুমি মানে এই স্ট্রাকচারটাকে তুমি বানাচ্ছ, বা কাদের জন্য এই ট্যাক্স স্ট্রাকচারটা এফেক্টিভ হচ্ছে সেই হিসেবে বলা হয়েছে। তো বলেছে দেখো, প্রো রিচ, প্রো পোর, নিউট্রাল অ্যান্ড নান অফ দিস। তো এক্ষেত্রে বলবো এটাকে প্রো রিচ করবে। কেন প্রো রিচ করবে? রিগ্রেসিভ ট্যাক্স মূলত ইনডিরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে ফলো করা হয়, মানে যত ট্যাক্স বেস বাড়ছে ট্যাক্স রেট কমছে। তার মানে বিসলারি ওয়াটার বটলে 1 লিটারের ওপর যা ট্যাক্সেশন, 5 লিটারের জ্যারিকেনের লিটার পিছু ট্যাক্সেশন তার তুলনায় কম, 20 লিটারের জ্যারিকেন ধরলে লিটার পিছু ট্যাক্সেশন আরও কম। তো ঠিকই আছে, এটাই হওয়া উচিত ছিল, তা না হলে সাধারণ মানুষ কিন্তু ওই সমস্ত জিনিসপত্র অ্যাভেল করতে পারতো না, ভালো কথা। কিন্তু একটা জিনিস এটাও ভাবার বিষয় আছে, যদিও আমি এটা রিগ্রেসিভ ট্যাক্স স্ট্রাকচার ফলো করেছি, স্টিল জিনিসটার ওপরে আমি বেয়ার মিনিমাম ট্যাক্স ইম্পোজ করলেও তার দাম বাড়ছে, এবং সেই দাম বাড়লে মুকেশ আম্বানি, অনিল আম্বানির কিছু হবে না, আমার তোমার মতো লোকজন একটু চেঁচামেচি করবো যারা আমরা ফিক্সড ইনকাম গ্রুপে পড়ি। কিন্তু যারা রুরাল বেল্টের ফার্মার, যারা বিপিএল ক্যাটাগরিতে বিলং করে, যারা ডেলি ওয়েজ আর্নার, দিনমজুরির কাজ করে, তাদের কিন্তু নাভিশ্বাস উঠবে, রাইট? সুতরাং কাদের ওপর ট্যাক্স বার্ডেনটা হাই হচ্ছে? যারা লো ইনকাম পিপল, তাদের ওপরে ট্যাক্স বার্ডেনটা হাই হচ্ছে কম্পেয়ার টু দ্য হাই ইনকাম পিপল। সুতরাং এটা কখনোই দরিদ্র মানুষের জনমুখীভাবে ট্যাক্স স্ট্রাকচারটা করা হচ্ছে, ইট ইজ নট লাইক দ্যাট। তো সেই জন্য এটাকে বলা হয় প্রো রিচ, রাইট? সুতরাং এটা প্রো পোর হলে তো আমি বলতাম যে ট্যাক্সটা যদি একদম না হয়, রাদার ওরা বলছে সাবসিডি দিলে ভালো হতো, রাইট? সুতরাং সেইটা তো ওদের জন্য বেনিফিট করে তো আমি করতে পারলাম না, কারণ আমি সরকারের তরফ থেকে কিছু হলেও ট্যাক্স আদায় করতে চেয়েছি, এবং আমি ডেফিনেটলি রিগ্রেসিভ ট্যাক্স স্ট্রাকচারই ফলো করেছি। কিন্তু স্টিল আমি এটা কখনোই বলতে পারবো না যে এটা গরিব মানুষদের পক্ষের জন্য ট্যাক্স স্ট্রাকচার, রাদা তারা বলছে এইসব জিনিসের উপর ট্যাক্স সরিয়ে দিলে ভালো হয়, রাইট? সুতরাং এক্ষেত্রে আমরা বলবো আনসারটা প্রো রিচ। নেক্সট কী আছে দেখো,
এটা একদমই ডেটা ওরিয়েন্টেড প্রশ্ন এবং ভীষণ ভালো করে সব তৈরি করবে। দ্য ডিসইনভেস্টমেন্ট বা বিলগ্নিকরণের টার্গেট ফর দ্য ইন্টারিম বাজেট যেটা 24-25 রিলিজড হয়েছে, সেই ইন্টারিম বাজেটে বিলগ্নিকরণের মানে সরকার নিজস্ব সংস্থা বিক্রিবাটা করে মার্কেট থেকে টাকা তুলবে, এই বিলগ্নিকরণ বা ডিসইনভেস্টমেন্টের জন্য টার্গেট কত ঠিক করা হয়েছে। সুতরাং ডেটা একদম তৈরি করে রাখবে ₹50,000 crore, রাইট। এটা প্রতি বছরই চেঞ্জেস হয়, তো সেই জায়গাতে এই ডেটা কিন্তু তৈরি করে রাখতেই হবে। আবার যে ইলেকশনের পর ইউনিয়ন বাজেট আসবে সেখানে এই ডেটাই থাকলেও কি থাকলো না, বা কোনো চেঞ্জেস হয়েছে কিনা সেটাও তৈরি করতে হবে। পরের প্রশ্ন কি আছে দেখো, এটাও একটা ডেটা ওরিয়েন্টেড প্রশ্ন। অ্যাকর্ডিং টু দ্য ইন্টারিম বাজেট ফর দ্য 2024-25 ম্যাক্সিমাম এক্সপেন্ডিচার অফ দ্য গভর্নমেন্ট অকার্স ইন দ্য ফিল্ড অফ, মানে সরকার এই ধরনের অন্তর্বর্তী বাজেট যেটা 24-25-এ রিলিজ হয়েছে, সরকারের সবচেয়ে বেশি খরচ কোন খাতে হচ্ছে। এক্ষেত্রে জেনারেলি আমরা ইন্টারেস্ট পেমেন্টই সবসময় আনসার করে থাকি, তো এক্ষেত্রে আমরা এবারে দেখেছি ইন্টারেস্ট পেমেন্ট অ্যান্ড স্টেট শেয়ার ইন ট্যাক্সেস অ্যান্ড ডিউটিস দুটোরই কিন্তু পার্সেন্টেজটা সেই হিসেবে সেম আছে, সুতরাং আনসারটা হবে বোথ বি অ্যান্ড সি। সুতরাং দেখো প্রতিবার আমরা ইন্টারেস্ট পেমেন্টটাই জেনারেলি দেখে থাকি হায়েস্ট ভার্টিক্যাল, তো এবারে কিন্তু তার সঙ্গে টাই হয়ে গেছে, তো এই চেঞ্জেসগুলো কিন্তু তৈরি করে রাখা দরকার, তা না হলে আনসার করা মুশকিল হবে। পরের প্রশ্ন কি আছে দেখো, আবার ডেটা ওরিয়েন্টেড প্রশ্ন। অ্যাকর্ডিং টু দ্য ইন্টারিম বাজেট 2024-25 দ্য হায়েস্ট অ্যালোকেশন ইজ অবজার্ভড ইন দ্য মিনিস্ট্রি অফ, কোন মিনিস্ট্রিতে বা কোন মন্ত্রকে এবারে ইন্টারিম বাজেট বা অন্তর্বর্তী বাজেট 24-25-এ সবচেয়ে বেশি পরিমাণে অ্যালোকেশন আমরা দেখেছি। সুতরাং আনসারটা উইদাউট এনি ফেল ডিফেন্স করবে, রাইট। এরপর নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেন যেটা, অ্যাকর্ডিং টু দ্য ইন্টারিম বাজেট 2024-25 অ্যালোকেশন অফ মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট, যেটাকে আমরা মনরেগা বলে থাকি, এই মনরেগা স্কিমটাতে যেটা 100 দিনের প্রকল্প, এই 100 দিনের প্রকল্পে এবারে কি পরিমাণ টাকা বরাদ্দ করা হয়েছে। প্রথমেই বলি এবারে হায়েস্ট অ্যালোকেশন কিন্তু এমজিএনরেগাতেই আমরা দেখেছি, এবং সেটা কিন্তু আনসারটা করবে 86,000 crore, 86,000 কোটি টাকা। তো এইটাই ছিল বেসিক কোয়েশ্চেনের এরিয়া। তো আজকে ক্লাসে আমরা ডায়নামিক অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্যাটিক পার্ট নিয়ে পড়াশোনা করলাম। আশা করি ক্লাসটা হেল্পফুল হয়েছে, তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, যাতে আরও বেশি সংখ্যক স্টুডেন্ট এই প্ল্যাটফর্মটার সুযোগ সুবিধা নিতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।